নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। সঙ্গে রয়েছে নিখিল। তো আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো, আর ভালো না থাকলে চলবে নাই, কারণ ঝাড়খণ্ড যে সিলেবাস দিয়ে দিয়েছে তাতে আমাদের মাথা প্রায় হ্যাং। ঠিক আছে, তো এই হ্যাং ওভার দূর করার জন্য আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, এবং তোমরা বলতে পারো এটা একটা এনার্জি ডোজ। কারণ ঝাড়খণ্ড মানে যে ব্যাপারটা সেটা অনেকের কাছে একটা টাফ। আমি আজকে ঝাড়খণ্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, যে জেনারেল স্টাডিজের, যেটা তোমাদের একটা এনার্জি ডোজ হিসাবে কাজ করবে জেটেটে বা ঝাড়খণ্ড রিলেটেড যে কোনো এক্সামের ক্ষেত্রে। এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, এবং দেখো যে কোনো ভিডিওর ওপর এই ভিডিওটা কিন্তু ভারী পড়ে যাবে, কারণ এখানে যে কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব তার সাথে সাথে আরও উত্তর আমি তোমাদেরকে কিন্তু বলে দেব, কারণ এই জন্যই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা মন দিয়ে দেখো এবং শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা অনেক বেশি উপকৃত হবে। তো যাই হোক, যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, কারণ নতুন নতুন নিত্য নতুন তোমরা ভিডিও পাবেই। ঠিক আছে, তো দেখো প্রথম যে কোশ্চেনটি রয়েছে যে ফর হাউ মেনি টাইমস রঘুবর দাস। তাহলে রঘুবর দাস কেন ইম্পর্ট্যান্ট? রঘুবর দাস দেখো হেমন্ত সোরেনের আগে যিনি ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার ছিলেন তার নাম হচ্ছে রঘুবর দাস। তিনি কতবার ঝাড়খণ্ডের লেজিসলেটিভ অ্যাসেম্বলি সামলেছেন। ঠিক আছে, তো তিনি কিন্তু মানে যে ঝাড়খণ্ডের যিনি লেজিসলেটিভ অ্যাসেম্বলি রঘুবর দাস সামলেছেন। তো রঘুবর দাস কেন ইম্পর্ট্যান্ট দেখো, কেন কোশ্চেনটা এখানে এসেছে। তো রঘুবর দাস হচ্ছে একমাত্র চিফ মিনিস্টার যিনি 5 বছর তিনি তার ক্ষমতা পূর্ণ করেছেন। ঝাড়খণ্ডের কোনো চিফ মিনিস্টার কিন্তু এই মানে যে 5 বছর পূর্ণ করতে পারেনি। তো দেখো প্রথম যে প্রশ্নটা তার সঠিক অ্যান্সার কিন্তু একবার। তাহলে তিনি কিন্তু একবার, অর্থাৎ একবার তিনি কিন্তু 5 বছর ক্ষমতা পূরণ করেছেন। ঠিক আছে, একবারেই তিনি কিন্তু পেয়েছেন। ঠিক আছে, তো পরের যে প্রশ্নটা রয়েছে যে হুইচ ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড শেয়ার ইটস বাউন্ডারি উইথ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা। তার মানে কি বলতে চাইছে যে ঝাড়খণ্ডের কোন জেলা উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল এই দুটো রাজ্যের সাথে তার বাউন্ডারি শেয়ার করেছে। আমি ঝাড়খণ্ডের প্রথম ভিডিওটি আলোচনা করতে গিয়েই প্রশ্নটা আলোচনা করেছি, বা আমার ক্লাসে বারবার এই মানে এদেরকে মানে আমার স্টুডেন্টদের আমার ক্লাসে যারা ক্লাস করেছে রেগুলার তাদেরকে আমি বারবার কিন্তু এই প্রশ্নটার উত্তর করতে গিয়ে বলেছি যে ঝাড়খণ্ডের যদি আমরা যে ম্যাপটা লক্ষ্য করি, পলিটিক্যাল ম্যাপটা আমরা কিন্তু লক্ষ্য করি, তাহলে আমরা কিন্তু সেখানে দেখতে পাবো যে ঝাড়খণ্ডের উত্তর দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে বিহার, উত্তর পশ্চিমে যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, পশ্চিম দিকে রয়েছে সেটা হচ্ছে ছত্তিশগড়, দক্ষিণে যেটা রয়েছে সেটা হচ্ছে উড়িষ্যা, এবং পূর্ব দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো এখানে যে ঝাড়খণ্ডের 24টা ডিস্ট্রিক্টের মধ্যে 22টা ডিস্ট্রিক্ট কিন্তু 5টা রাজ্যের সাথে তাদের বাউন্ডারি শেয়ার করেছে, যেখানে গাড়োয়া কিন্তু 3টে রাজ্যের সাথে তার বাউন্ডারি শেয়ার করেছে। তো সেই রকম দুটো রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করেছে ঝাড়খণ্ডের কোন জেলা? রাঁচি জেলা। রাঁচি জেলা তো ওয়েস্ট বেঙ্গলের সাথে বাউন্ডারি শেয়ার করেছে। ইস্ট সিংভূম জেলা সেটা হচ্ছে জামশেদপুর। ঠিক আছে, আর জামশেদপুর তো জেলা নয়, জামশেদপুর হচ্ছে হেডকোয়ার্টার ইস্ট সিংভূম জেলার বাদ হয়ে গেল। আর বোকারু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সাথে বাউন্ডারি শেয়ার করেছে। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে ইস্ট সিংভূম জেলা। ঠিক আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা দুটো রাজ্যের সাথে তার বাউন্ডারি শেয়ার করেছে। পরের যে প্রশ্নটা রয়েছে ঠিক একই রকম কোয়েশ্চেন, যে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইস্ট সিংভূম ডিস্ট্রিক্ট। তাহলে ইস্ট সিংভূম ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কোথায়? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে জামশেদপুর। ঠিক আছে, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে জামশেদপুর, যেটা জামশেদজি টাটা বানিয়েছিলেন। পরের যে প্রশ্ন রয়েছে যে হুইচ ইজ দ্য স্টেট বার্ড অফ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের স্টেট বার্ড বা পাখি কী? ঠিক আছে, তো প্রতিটি রাজ্যের রাজ্য যতগুলো আমাদের অঙ্গরাজ্য রয়েছে, অর্থাৎ 28টি অঙ্গরাজ্য, প্রতিটি অঙ্গরাজ্যের আলাদা বার্ড রয়েছে, আলাদা মানে তারা রাজ্য যে বার্ড, রাজ্য পশু, রাজ্য পাখি, রাজ্য ফল, রাজ্য ফুল, এরকম করে আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে। তো সিমিলারলি ঝাড়খণ্ডের স্টেট বার্ড কোনটা? ময়না, প্যারট, তারপরে কোয়েল, পিকক। তো এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হবে কোয়েল। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে তাহলে কোয়েল পাখি হচ্ছে ঝাড়খণ্ডের স্টেট বার্ড। ওকে, তো এরপরে দেখো এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তো যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালকুলাস ক্যানোরাস। ঠিক আছে, কোয়েলের মানে বিজ্ঞানসম্মত নাম ক্যালকুলাস ক্যানোরাস, বা যেটাকে আমরা কাকুও বলে থাকি। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে তোমার প্রশ্ন হতে পারে যে স্টেট ট্রি কোনটা। ঠিক আছে, স্টেট ট্রি হচ্ছে শাল গাছ। ওকে, এরপরে দেখো স্টেট
অ্যানিম্যাল যদি হতে পারে সেটা হচ্ছে এশিয়াটিক এলিফ্যান্ট, স্টেট ফ্লাওয়ার যদি হয় তাহলে সেটা হচ্ছে পলাশ। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। তারপর দেখো এখানে হচ্ছে পরের প্রশ্ন রয়েছে যে ঝাড়খণ্ড ইজ অ্যাট হুইচ পজিশনস ইন দ্য কোল রিজার্ভ ইন ইন্ডিয়া। তাহলে হচ্ছে ঝাড়খণ্ডকে আমরা এমনিতেই জানি যে ঝাড়খণ্ড হচ্ছে মানে যে খনিজ সম্পদের ভাণ্ডার ভারতের, মানে সারা ভারতবর্ষের সবচেয়ে বেশি খনিজ সম্পদ কোথায় রয়েছে, ছোটনাগপুর মালভূমি, তার মানেই হচ্ছে ঝাড়খণ্ড। তো দেখো এখানে হচ্ছে 1, 7, 8, 2। তো এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 1। তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে ভারতের 40% খনিজ সম্পদ কিন্তু এই ঝাড়খণ্ড বা ছোটনাগপুর মালভূমিতেই রয়েছে। পরের দেখো যে কোশ্চেন রয়েছে যে হু ইজ দ্য ফার্স্ট ফিমেল গভর্নর অফ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের প্রথম মহিলা গভর্নর কে ছিল। তো দেখো এখানে হচ্ছে তিনি একটা ক্লু দিলেই তোমরা বুঝতে পারবে, তিনি হচ্ছেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি। তাহলে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। তো এই দ্রৌপদী মুর্মুই কিন্তু ঝাড়খণ্ডের প্রথম মহিলা গভর্নর বা রাজ্যপাল ছিলেন। ঠিক আছে, তারপরে দেখো হচ্ছে পরের কোশ্চেন রয়েছে হোয়াট ইজ দ্য লিটারেসি রেট অফ রাঁচি অ্যাজ পার সেন্সাস 2011। 2011 সালের যে জনগণনা অনুযায়ী, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং ঝাড়খণ্ডের যে ডেমোগ্রাফি, তো ডেমোগ্রাফিতে আমি বলতে গিয়ে আমি মানে একটা ম্যাপও দিয়েছি আমি আমাদের ক্লাসে। ঠিক আছে, তো সেখানে যে ডেমোগ্রাফিতে আমরা জেনেছি, দেখো 2011 সালের সেন্সাস অনুযায়ী তো বলছে কি রাঁচিতে লিটারেসি রেট বা সাক্ষরতার হার কত ছিল। তো দেখো 75.93%। তারপর দেখো এখানে রয়েছে 70.12%, 77.13%, 89.21%। তো এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা আমরা পেয়ে যাব, যেটা হচ্ছে কি ঝাড়খণ্ডের যে লিটারেসি রেট, তো তার সঠিক উত্তর হচ্ছে নাম্বার 57। নাম্বার 57 হচ্ছে যে ঝাড়খণ্ডের যে রাঁচি জেলাটা, তার আগে একটু জেনে নাও এটার সঠিক উত্তর করার আগে। রাঁচিতে হচ্ছে মহিলা এবং পুরুষ শিক্ষার হার কিন্তু সবচেয়ে বেশি, আর সবচেয়ে লিটারেসি রেট কোথায় কম রয়েছে, পাঁকুড়ে 48%, মানে এটাকে 49 হিসাবে ধরা হয় রাউন্ড ফিগারে। তো হাইয়েস্ট ফিমেল অ্যান্ড মেল লিটারেসি রেট কিন্তু রাঁচিতে রয়েছে, এবং রাঁচির যে লিটারেসি রেট সেটা হচ্ছে কত বলো তো, দেখো এখানে হচ্ছে 76.06%। এখানে কিন্তু কোনো অপশানেই ঠিকঠাক নেই। ঠিক আছে, 76.06%। তো এখানে 75.93% দেওয়া আছে, তো এটাকেই তোমরা উত্তর হিসাবে ধরে নিতে পারো। ঠিক আছে, তো ঝাড়খণ্ডের রাঁচিতে লিটারেসি রেট হচ্ছে 76.06%, যেটা সারা ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম কোথায় রয়েছে, পাঁকুড়। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে, লোয়েস্ট লিটারেসি রেট ইন ঝাড়খণ্ড। পরের যে কোশ্চেন দেখো যে হুইচ অফ দ্য ফলোয়িং লেক ইজ ইন ধানবাদ। তো ধানবাদে নিম্নলিখিত কোন লেকটি রয়েছে, এই বিষয়ে একটা ভিডিও আমি নদ নদীর ভিডিও বানিয়েছি। নেক্সট ভিডিওটা যেটা তোমরা পাবে সেটা হচ্ছে তোমার মানে লেকস এবং তারপরে যে আমাদের যে ওয়াটারফলস রয়েছে সেগুলো বিষয়ক একটা ভিডিও তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তোমাদের প্রিপারেশান আরও বেশি শক্ত হয়ে যাবে, এবং তোমাদেরকে ঝাড়খণ্ড নলেজ দিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমার ভিডিও তোমরা যদি ফলো করো অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হবে। তো দেখো এখানে আছে হাডকো লেক কোথায় রয়েছে তার আগে জানতে হবে যে হাডকো লেকটা কিন্তু আমাদের যে ট্যালকো সিটি টাটার, তো এখানে রয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিমনা লেকটা কোথায় রয়েছে, জামশেদপুর ইস্ট সিংভূম ডিস্ট্রিক্টে। তারপরে হচ্ছে জয়ন্তী সরোবর, সেটা রয়েছে চাইবাসা ওয়েস্ট সিংভূম ডিস্ট্রিক্টে। আর একটা হচ্ছে তোপচাঁচি লেক, এটা হচ্ছে কিন্তু ধানবাদে। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, তোপচাঁচি লেক। পরের যে কোশ্চেনটি রয়েছে আবার সেই ডেমোগ্রাফিকে কেন্দ্র করে যে হোয়াট ইজ দ্য ফিমেল লিটারেসি রেট অফ ঝাড়খণ্ড এজ পার সেন্সাস 2011। 2011 সালের সেন্সাস অনুযায়ী ঝাড়খণ্ডে যে ফিমেল লিটারেসি রেট কত ছিল, এটা হচ্ছে 59 নাম্বার কোশ্চেন। তো এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 55.42%। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এবং ঝাড়খণ্ডে যে মেল লিটারেসি রেট রয়েছে সেটা হচ্ছে 76.84%। এটা হচ্ছে সারা ঝাড়খণ্ডের মেল লিটারেসি রেট। ঠিক আছে, পরের যে প্রশ্নটা তোমরা পেয়ে যাবে যে হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ বরাকর রিভার। তাহলে বরাকর রিভারের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা তোমাদেরকে জানতে হবে। কেন, দেখো এই যে বরাকর রিভার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে দামোদর নদের একটা গুরুত্বপূর্ণ কিন্তু উপনদী তোমরা কিন্তু বলতে পারো। আর এই বরাকর নদী হচ্ছে হাজারিবাগের পদ্মা পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে, এবং মাইথন ড্যাম তৈরি করেছে কত সালে বলো তো। মাইথন ড্যাম হচ্ছে আমাদের দামোদর ভ্যালি কর্পোরেশনের একটা ড্যাম, যেটা 1958 সালে তৈরি হয়েছিল। এবং এখানে আছে দিশেরগড়, বর্ধমানের দিশেরগড়ের কাছে কিন্তু এই
যেটা বরাকর রিভার, এই বরাকর রিভার কিন্তু মিশেছে কোন নদীর সাথে বলো তো? দামোদর নদের সাথে, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো এরপর দেখো তোমরা এটা মনে রাখবে যে এই যে নদীর দৈর্ঘ্য, এবার দেখো বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন ফিগার দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে মোটামুটিভাবে তোমরা ধরে নাও এটার উত্তর হচ্ছে 225 কিলোমিটার, ঠিক আছে। বরাকর রিভারের দৈর্ঘ্য হচ্ছে 225 কিলোমিটার। এটা কিন্তু তোমরা মনে রাখবে যে বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন রকম ফিগার দেওয়া থাকবে। তো বরাকর রিভার সম্পর্কে তোমরা জেনে নিলে যে হাজারিবাগের পদ্মা পাহাড় থেকে উৎপত্তি লাভ করে মাইথন ড্যাম তৈরি করেছে 1958 সালে, যেটা হচ্ছে ডিভিসিরই একটা অঙ্গ। তারপরে সেটা হচ্ছে দিশের গড়ে বর্ধমানের কাছে, পশ্চিমবঙ্গের বর্ধমানের কাছে দিশের গড়ে দামোদর নদের সাথে মিশেছে। এটা হচ্ছে দামোদর নদের একটা গুরুত্বপূর্ণ উপনদী। যাত্রাপথে হাজারিবাগ, গিরিডি, ধানবাদ এবং মানভূম এইসব মানে জায়গার উপর দিয়ে সে প্রবাহিত হয়েছে এবং এটা হচ্ছে বৃষ্টির জলের সময়ই কিন্তু বেশি তৎপর, ঠিক আছে। বেশি মানে জল লক্ষ্য করি আমরা বৃষ্টির যখন পড়ে, অর্থাৎ বর্ষার সময়। পরের দেখো 61 নম্বর কোশ্চেন আমরা চলে যাই। 61 নম্বর যে কোশ্চেন রয়েছে যে হোয়াট ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল অফ ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ডের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল মানে হচ্ছে কাকে বলা হয়? সিন্দ্রি, যেখানে সার কারখানা রয়েছে, বোকারো যেখানে বিএসপি রয়েছে, সোভিয়েত রাশিয়ার মানে সহায়তায় হয়েছে। তারপরে হচ্ছে ঝাড়খণ্ডের যে ধানবাদকে আমরা কি বলি? কোল সিটি অফ ইন্ডিয়া। আর জামশেদপুর, এটা হচ্ছে ঝাড়খণ্ডের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল। তাহলে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে জামশেদপুর, ঠিক আছে। এবং এই জামশেদপুর 1919 সালে, ঠিক আছে, 1919 সালে জামশেদজি টাটা বানিয়েছিলেন, ঠিক আছে। এর পুরনো নাম ছিল সাকচি, ঠিক আছে। পরের যে কোশ্চেন রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার দ্য ডিস্ট্রিক্ট অফ সরাইকেলা খরসোয়ানো ওয়াজ কার্ভড আউট ফ্রম ওয়েস্ট সিংভূম। তাহলে নিম্নলিখিত কোন সালে তো ওয়েস্ট সিংভূম থেকে সরাইকেলা খরসোয়ানা কিন্তু আলাদা হয়ে গেছে? 1990, 1991, 1992, 2001। দেখো প্রথম দেখো এইখানে আছে মানে যে অপশন বাদ দিতে শেখো। দেখো ঝাড়খণ্ড ফাউন্ড হয়েছে কত সালে? 2000 সালের 15ই নভেম্বর। তো তারপরেই তো এটা আলাদা হবে না সরাইকেলা খরসোয়ানা ডিস্ট্রিক্ট হিসাবে, ঠিক আছে। তো দেখো এইটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। তাহলে সঠিক অ্যান্সার কত হচ্ছে? 2001 সাল, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে নেম অফ দ্য লিডার হু ইজ অ্যাসোসিয়েট উইথ তানা ভগত মুভমেন্ট। তাহলে এখানে তানা ভগত মুভমেন্ট এর লিডারকে, তানা ভগত মুভমেন্ট দেখো এটা হচ্ছে যে একটা নন ভায়োলেন্স গান্ধিয়ান মুভমেন্ট, ঠিক আছে, যেটা 1914 সালে ঝাড়খণ্ডে এপ্রিল মাসে শুরু হয়েছিল, ঠিক আছে। তো যাত্রা ভগত, ভগীরথ মাঝি, রঘুনাথ মাঝি, বুদ্ধ ভগত। তাহলে এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে যাত্রা ভগত আর তুরিয়া ভগত। এরা দুজন কিন্তু তানা ভগত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে, মনে থাকবে। এবং এই আন্দোলনটা শুরু হয়েছিল কোন জেলাতে বলো? এই জেলাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে গুমলা জেলাতে, এটাও তোমরা মনে রাখবে। পরের দেখো যে কোশ্চেন রয়েছে যে দ্য বিরসা মুন্ডা অ্যাওয়ার্ড ইজ গিভেন টু পিপল হু হ্যাভ মেড দ্য স্টেট প্রাউড ইন দ্য ফিল্ড অফ ড্যাশ। অর্থাৎ বিরসা মুন্ডা মানে হচ্ছে যে পুরস্কার, সেই পুরস্কার কোন ক্ষেত্রে আর কি যারা মানে পায়, তারা কোন ক্ষেত্রে তাদের মানে যে ফিল্ডের জন্য পায়, মানে কোন ক্ষেত্রে তারা বেশি তাদের পারদর্শিতার জন্য কিন্তু পায়। তো দেখো এখানে হচ্ছে ঝাড়খণ্ডে বিভিন্ন অ্যাওয়ার্ড বা পুরস্কার দেওয়া হয়ে থাকে। এই মানে হচ্ছে বিরসা মুন্ডা কে ছিল? 1895 সালে ঝাড়খণ্ডে কিন্তু বিরসা মুন্ডা অর্থাৎ বিরসা মুন্ডা উলগুলান তিনি করেছিলেন, ঠিক আছে। তো এই বিরসা মুন্ডা কিন্তু মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব ছিলেন, যিনি কিন্তু তাকে ধরতি আবা ভগবান বলতেন, ঠিক আছে। তো এই বিরসা মুন্ডা অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? স্পোর্টসের ক্ষেত্রে, কারণ ঝাড়খণ্ডে স্পোর্টস একটা বিশাল ডেভেলপ এবং সেখানে আদিবাসীদের জন্য স্পোর্টসে প্রায় 50% রিজার্ভেশন রয়েছে, ঠিক আছে। পরের দেখো কোশ্চেন রেখেছে মনে হচ্ছে কেছে আসুন্তা লাকড়া ইজ অ্যাসোসিয়েট মনে হচ্ছে হুইচ স্পোর্টস। তাহলে আসুন্তা লাকড়া কোন খেলার সাথে যুক্ত? তো দেখো এখানে হচ্ছে যে প্রশ্ন রয়েছে আসুন্তা লারকা হচ্ছে যিনি কিন্তু একজন গুমলার বাসিন্দা, তিনি কোন খেলার সাথে যুক্ত? শুটিং, হকি, আর্চারি এবং ক্রিকেট। তো দেখো এখানে হচ্ছে তোমরা মনে রাখবে যে এখানে কিন্তু ঝাড়খণ্ড কিন্তু মানে হচ্ছে খেলাধুলার দিক থেকে অনেক এগিয়ে এবং সেখানে আদিবাসীদের জন্য বহু সুযোগ সুবিধা রয়েছে, যেখানে কিন্তু জয়পাল সিং ভারতীয় হকি দলের ক্যাপ্টেন ছিলেন এক সময়, যিনি কিন্তু ঝাড়খণ্ড যে সেপারেট মুভমেন্ট সেই আন্দোলনের নেতা ছিলেন এবং
ঠিক আছে। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কিন্তু হকি। তাহলে ঝাড়খণ্ডে কিন্তু এই হকিকে কিন্তু বিশাল একটা প্রায়োরিটি দেওয়া হয়, যেখানে কিন্তু জয়পাল সিং মুন্ডা, সোমরায় তেঁতে, মানে যে এখানে আসুন্তা লাকড়া, এগুলো কিন্তু সবই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং যারা ঝাড়খণ্ডের মানে লোক আর কি, ভারতের হয়ে কিন্তু এখানে পার্টিসিপেট করে। তো আসুন্তা লাকড়া তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি কিন্তু হকি খেলার সাথে যুক্ত। এখানে তোমরা কিন্তু শুটিং, তাহলে শুটিংয়ের ক্ষেত্রে তোমরা মনে রাখবে শুটিং, দেখো দীপিকা কুমারী কিন্তু বিশাল একটা ব্যাপার বেড়েছে। এখানে হচ্ছে আর্চারি হচ্ছে দীপিকা কুমার, হকি হচ্ছে যেমন ধরো জয়পাল সিং মুন্ডার গল্প বললাম, তারপরে হচ্ছে সোমরায় তেঁতে, আসুন্তা লাকড়া, অনিমা সারেং, অনিমা মিঞ্জ, ঠিক আছে, এটা হয়ে গেল। আর্চারির ক্ষেত্রে হচ্ছে দীপিকা কুমারী, শুটিং আলাদা। তো এখানে হচ্ছে ক্রিকেটের ক্ষেত্রে তোমার হচ্ছে কি মহেন্দ্র সিং ধোনি, ঠিক আছে, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নাম। আর আরেকটা হচ্ছে রবিন মিঞ্জ, এটাও তোমরা মনে রাখবে। পরের যে কোশ্চেন ছিল যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড আইডেন্টিফাই মানে যে দ্য পার্সোনালিটি। তাহলে এইখানে দেখো একটা পার্সোনালিটি সম্পর্কে দেওয়া রয়েছে এবং বলতে হবে যে তিনি কে, কোন ব্যক্তিটা। তো দেখো যে হি ইজ এ ডিস্টিংগুইশ আর্টিস্ট, মানে হচ্ছে সে একজন বিখ্যাত শিল্পী, অ্যান্ড রেসিডেন্ট অফ দুমকা। তাহলে দুমকার একজন বিখ্যাত শিল্পী। হিজ পেন্টিং ডেপিক্ট দ্য ট্রাইবাল কালচার, তার মানে যে পেন্টিংগুলো হচ্ছে ট্রাইবেলদের রীতির আওয়াজ নিয়ে কিন্তু তিনি ছবি এঁকেছেন। এবং বলতে পারো যে ধরো তোমার যে ঝাড়খণ্ডের যে লেগো, সেখানে কিন্তু মানে ঝাড়খণ্ডের ট্রাইবেল কালচারকে বেশি ফোকাস করা হয়েছে। অ্যান্ড হি ইজ অনার্ড উইথ কলাশ্রী অ্যাওয়ার্ড, তাকে কিন্তু কলাশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল। তাহলে এই তিনটে ক্যারেক্টার মানে যে বৈশিষ্ট্য, তার উপর ভিত্তি করে নিম্নলিখিত কোন ব্যক্তিটি এটা পেয়েছিলেন, ঠিক আছে। তাহলে যে এই যে প্রশ্নটা নাম্বার 66, তাহলে দেখো এখানে যে মুকুন্দ নায়ক, ললিত মোহন রায়, হরেন ঠাকুর, তারপরে হচ্ছে সুধেন্দ্র নারায়ণ সিং দেব। তাহলে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ললিত মোহন রায়। তাহলে হচ্ছে যিনি কিন্তু সান্তাল পরগনা, এবং তিনি কিন্তু কলাশ্রী পেয়েছিলেন 1989 সালে। এই মানে হচ্ছে 1989 সালে তিনি কিন্তু কলাশ্রী মানে হচ্ছে পুরস্কারটি পেয়েছিলেন। পরে দেখো কোশ্চেন রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট মানে হচ্ছে ওয়ার সিলেক্টেড ফর ফেজ 1 ইমপ্লিমেন্টেশন অফ মানে হচ্ছে তেজস্বিনী প্রজেক্ট। তাহলে তেজস্বিনী মানে যে প্রজেক্টের জন্য নিম্নলিখিত কোন মানে যে ডিস্ট্রিক্ট আর কি সিলেক্ট হয়েছিল। তো দেখো এখানে আছে যে 67 নাম্বার যে প্রশ্ন, তাহলে দেখো এখানে আছে যে রামগড়, দুমকা, খুঁটি এবং চাতরা, এই চারটা জেলা কিন্তু তেজস্বিনী প্রজেক্টের জন্য ফেজ 1-এ সিলেক্ট হয়েছিল। পরে দেখো যে প্রশ্ন রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ট্রু অ্যাবাউট সাপোর্ট টু ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম ফর ওমেন। দেখো স্টেপ যে প্রোগ্রামটা সেটা কোনটা মানে আর কি, এ মান্থলি স্টাইপেন্ড অফ 300 মানে ইজ পেড টু দ্য বেনিফিশিয়ারি for the program of the program. The program is added by Government of India. It seeks to provide মানে যে কি আছে competencies, credit facilities and skill that enable women to become মানে এইটা হচ্ছে যে স্টেপ যে প্রোগ্রামটা সেটা হচ্ছে একটা ওমেন এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। তো এইখানে দেখো কোনটা এর নয় আর কি। তো দেখো এখানে হচ্ছে যে কোনটা সত্যি নয় এইটা বিষয় সম্পর্কে, কারণ এটা দেখো যখনই প্রোগ্রাম কোনো লঞ্চ হয় তো আমাদেরকে ডিটেলস যদি আমরা জানতে পারি তবেই কিন্তু এই প্রশ্নটার সঠিক অ্যান্সার করতে পারবো, কারণ এটা হচ্ছে পুরো কনসেপ্ট বেস কোশ্চেন, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে 68, তাহলে এখানে যে 300 মান্থলি স্টাইপেনের গল্প বলা হচ্ছে এটা কিন্তু এখানে সঠিক নয়, ঠিক আছে। তো দেখো যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ন্যাশনাল মানে হচ্ছে রেজিনস অ্যান্ড গামস ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটি। তাহলে মানে হচ্ছে মানে এখানে হচ্ছে ঝাড়খণ্ডের কোথায় মানে হচ্ছে ন্যাচারাল রেজিনস অ্যান্ড গামস মানে হচ্ছে যে মানে প্রতিষ্ঠানটি সেটা অবস্থিত। তো দেখো রাঁচি, আমাদের যে রাঁচি ইউনিভার্সিটি, সেখানে রয়েছে ধানবাদ, জামশেদপুর, বোকারো। তাহলে এই যে 69 প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মানে ন্যাচারাল রেজিনস অ্যান্ড গামস মানে এটি অবস্থিত। পরের যে প্রশ্ন রয়েছে দেখো এখানে আছে 70 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করব যে দ্য আর্টিকেল মানে যে রিলেটেড টু দ্য কোয়ালিফিকেশান অফ গভর্নর ইজ। তো দেখো এখানে আছে যে আমাদের যে গভর্নরের যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে কি কত নম্বর ধারাতে বর্ণিত রয়েছে, 161, 163, 157, 172, ঠিক আছে। তো দেখো এখানে আছে
এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 70 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 70 সি। তাহলে হচ্ছে 70 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি। 157 নম্বর ধারাতে গভর্নরের কোয়ালিফিকেশান সম্পর্কে কিন্তু বলা রয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি যে রাজ্যপাল নিযুক্তির যে যোগ্যতা বলি সেটা বর্ণিত রয়েছে 157 নম্বর ধারায়। তাহলে তোমাদের বাকি 3টি ধারা সম্পর্কে জেনে নিতে হবে, কারণ মানে পরীক্ষাতে কাজে লাগবে। তাহলে 161 নম্বর ধারাতে কি বর্ণিত রয়েছে যে বিশেষ কিছু ক্ষেত্রে রাজ্যপালের ক্ষমা প্রদর্শন বা শাস্তি কমানোর যে ক্ষমতা, ঠিক আছে, সেটা বর্ণিত রয়েছে। 163 নম্বর ধারায় বর্ণিত রয়েছে যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদ রাজ্যপালকে পরামর্শ দান করবেন, তবে তিনি তা মেনে চলতে বাধ্য নন। যে মন্ত্রী পরামর্শ দেবে রাজ্যপালকে, তো রাজ্যপাল মানতে রাজি নাও হতে পারে। 172 নম্বর ধারায় বলা রয়েছে যে রাজ্যে বিধান পরিষদের গঠন সম্পর্কে মানে হচ্ছে বলা রয়েছে 171। 172 রয়েছে রাজ্য আইনসভার মানে হচ্ছে কার্যালয়ের সময়সীমা, ঠিক আছে। 172 রয়েছে যে স্টেটে যে আইনসভা তৈরি হবে তার কার্যকালের সময়সীমা। তাহলে এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে যে সেটা হচ্ছে কিন্তু 157 নম্বর ধারাতে কিন্তু এটা বর্ণিত রয়েছে যে একটা গভর্নরের কী হবে, গভর্নরের যে নিযুক্তির শর্ত মানে কী রয়েছে যোগ্যতা বলি সেটা কিন্তু এখানে বর্ণিত রয়েছে। পরের যে প্রশ্ন রয়েছে যে প্রেসিডেন্ট অ্যাট ইউনিয়ন লেভেলস হ্যাজ দ্য সেম মানে হচ্ছে ফাংশন অ্যাজ দ্যাট অফ। তাহলে হচ্ছে প্রেসিডেন্ট যিনি যে ইউনিয়ন লেভেলে যে ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির সেম ফাংশন অ্যাজ দ্যাট অফ গভর্নর অফ দ্য স্টেট, নো চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, নো চিফ সেক্রেটারি অফ দ্য স্টেট, নো প্রাইম মিনিস্টার অফ দ্য নেশন। তাহলে এখানে আছে যে রাষ্ট্রপতির যেমন ক্ষমতা রয়েছে তোমার কোথায় সেন্টারে, তাহলে সেই রকম এখানে স্টেটে কার ক্ষমতা রয়েছে, ঠিক আছে, সেম একই ক্ষমতা যেটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে কি যে গভর্নর অফ দ্য স্টেট, ঠিক আছে। তাহলে গভর্নর অফ দ্য স্টেট হচ্ছে কি যে রাজ্যপালের ক্ষমতা কিন্তু স্টেটে সেম অ্যাজ প্রেসিডেন্ট অফ ইউনিয়ন, ঠিক আছে। পরের যে প্রশ্নটা রয়েছে দেখো এখানে হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন ক্যাম ইনটু এক্সিস্টেন্স ইন। তো দেখো এখানে যে আমরা জানি যে স্বাধীন ভারতের প্রথম প্রজেক্ট হচ্ছে দামোদর নদী পরিকল্পনা, ঠিক আছে। তো এই দামোদর নদী পরিকল্পনা কত সালে এবং কত তারিখে হয়েছে, আমরা সালটা জানি যে 1948 সালে তৈরি হয়েছে, কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তারিখটা জানা, ঠিক আছে, কারণ প্রশ্নটা ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারেই, ঠিক আছে। তো সুতরাং তারিখটা জেনে নেওয়া তোমার কাছে বুদ্ধিমানের কাজ। তো দেখো এখানে যে তোমরা যখন এই প্রশ্নটার সঠিক উত্তর করতে যাবে তোমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। দেখো সঠিক তথ্য না জানলে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না। তো ডিভিসি, তো ডিভিসি সম্পর্কে জেনে নাও যে এখানে কিন্তু যে দামোদর নদীকে হচ্ছে কি দুঃখের নদী বলা হতো, ঠিক আছে। তো দামোদর নদীকে দুঃখের নদী বলা হতো কারণ কি দামোদর নদীতে একসময় প্রচুর বন্যা হতো। তো এই বন্যাকে কন্ট্রোল করার জন্য স্বাধীন ভারতের প্রথম একটা প্রজেক্ট নিয়ে আসা হয়েছিল, যে প্রজেক্টটার নাম কি হচ্ছে কি বলতো যে দামোদর ভ্যালি কর্পোরেশন। এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের আদলে দামোদর নদীর বিভিন্ন যে উপনদী রয়েছে যেমন ধরো বরাকর নদী, সেখানে বিভিন্ন ড্যাম তৈরি হলো, যেমন ধরো তিলাইয়া, মাইথন, বালপাহাড়ি। দামোদর নদীর ওপর তৈরি হলো পাঞ্চেত, আইয়র, ব্যাড়মো। বোকারো নদীর ওপর তৈরি হলো বোকারো এবং কোনার। তো এইগুলোকে পুরোটাকেই আমরা বলতাম দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা আমেরিকার টেনেসি ভ্যালি কর্পোরেশনের আদলে তৈরি হয়েছিল এবং এটা হচ্ছে একটা মাল্টিপারপাস ড্যাম প্রজেক্ট। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 7 জুলাই 1948, ঠিক আছে। আমরা কিন্তু সবাই সালটা জানি 1948 সাল, কিন্তু তারিখটা তোমার জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ, সেটা হচ্ছে 7 জুলাই 1948 সালে। পরে দেখো কোশ্চেন রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ডাজ নট ফ্লো থ্রু দ্য স্টেট অফ ঝাড়খণ্ড। তাহলে দেখো এখানে যে চারটা নদী রয়েছে, যা এই চারটা নদী নিম্নলিখিত কোন নদীটি ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয় না। তো দেখো এখানে আছে যে কাদবা, নর্থ কোয়েল, বরাকর, সুবর্ণরেখা। তো দেখো আমরা ম্যাপ দেখতে গিয়ে বলেছিলাম দেখো এখানে আছে কি সুবর্ণরেখা। তাহলে সুবর্ণরেখা হচ্ছে কি রাঁচি থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মেশেছে এবং এই নদী হচ্ছে বাংলা এবং ঝাড়খণ্ডের মধ্যে বর্ডার তৈরি করেছে এবং এই নদীর তীরে হচ্ছে মুড়ি হিন্ডালকো ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে উঠেছে। এবং এই নদী আরও ইম্পর্ট্যান্ট কেন কি, কারণ এই নদী মানে কি হচ্ছে টপিক অফ ক্যান্সার, অর্থাৎ যেটাকে আমরা কি বলি
কর্কট ক্রান্তি রেখা এই নদীকে দুবার অতিক্রম করেছে। বরাকো রিভার হচ্ছে তোমার হাজারিবাগের পদ্মা পাহাড় থেকে উৎপত্তি লাভ করে দিশেরগড়ে দামোদর নদের সাথে মিশেছে এবং এই দামোদর নদীর ওপরে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নদী, মানে বড় বলতে পারো, যার দৈর্ঘ্য হচ্ছে 225 কিলোমিটার। এবং 1958 সালে এই নদীর ওপরে কিন্তু মাইথন ড্যাম তৈরি হয়েছিল, এটা তোমরা মনে রাখবে। এবার ধরো নর্থ কোয়েল নদী কোথা থেকে কোথায় গেছে, এবং এই দেখো নর্থ কোয়েল সাউথ কোয়েল রাঁচি মালভূমি থেকে উৎপত্তি লাভ করে এটা হচ্ছে উত্তরমুখী, উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এবং এখানে হচ্ছে যে প্যাট এলাকার মানে যে মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এর দুটো উপনদী, একটা হচ্ছে ঔরঙ্গা আর একটা হচ্ছে আমানত, ঠিক আছে। তারপর এটা গিয়ে সোন নদীর সাথে মিশেছে এবং যাত্রাপথে এর দৈর্ঘ্য হচ্ছে 255 কিলোমিটার। তাহলে দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর আমরা 3টি অপশন পেয়ে গেলাম, যেগুলো হচ্ছে ঝাড়খণ্ডের উপনদী। তাহলে হচ্ছে ঝাড়খণ্ডের নদী। তো এই কাদবা এই নদীটি কিন্তু ঝাড়খণ্ডের নয়, ঠিক আছে। পরের যে কোশ্চেন দেখো রয়েছে যে অ্যাজ পার ঝাড়খণ্ড ইকোনমিক সার্ভে 2016-17 হুইচ অফ দ্য ফলোয়িং সাবসেক্টর কন্ট্রিবিউশন ইজ লিস্ট, মানে কম, টু এগ্রিকালচার অ্যান্ড অ্যালায়েড সেক্টর টু দ্য স্টেট অফ ঝাড়খণ্ড। তাহলে হচ্ছে ক্রপ প্রোডাক্ট, লাইভ স্টকস মানে হচ্ছে তোমার যেটাকে আমরা মানে ক্যাটেল টাইপের বলি, তারপরে ফরেস্ট্রি অ্যান্ড লজিং, তারপরে ফিশিং। তাহলে কোন জায়গাটার মানে কম আর কি অবদান রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে আছে যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ডি। তাহলে যে যেখানে কিন্তু ঝাড়খণ্ডে বাকিরা তো দেখো এখানে হচ্ছে ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি যে চাষ হয় সেটা হচ্ছে পেডি বা ধান, ঠিক আছে, সবচেয়ে বেশি চাষ হয়। তো ফিশিং সেক্টরে কিন্তু অন্ধ্রপ্রদেশ যেভাবে ডেভেলপ করেছে, ঝাড়খণ্ড কিন্তু সেভাবে ডেভেলপ করতে পারেনি, কারণ ঝাড়খণ্ডে তেমন সমুদ্র বা নদীগুলো অনেক পাহাড়ি প্রবাহ, খরস্রোতা, ঠিক আছে, যার কারণে ঝাড়খণ্ডে মাছের অবদান কিন্তু অনেক কম, ঠিক আছে। পরের যে প্রশ্ন রয়েছে যে ঝাড়খণ্ড এরিয়া অটোনোমাস কাউন্সিল জ্যাক ওয়াজ সেট আপ ইন 1974, 1996, 1997, 1995, ঠিক আছে। তো এইখানে কি এই যে প্রশ্নটা যে ঝাড়খণ্ড এরিয়া অটোনোমাস কাউন্সিল জ্যাক, এটা কিন্তু আমাদের যে ঝাড়খণ্ড সেপারেট মুভমেন্টের জন্য মানে অনেক বেশি অগ্রগতি মানে করেছিল, অর্জন করেছিল। এবং এই যে ব্যাপারটা যে জ্যাক ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট অফ বিহার, তখন তো ঝাড়খণ্ড মানে 2000 সালের নভেম্বরের আগে নভেম্বরের 15 তারিখ আগে পর্যন্ত, মানে 14ই নভেম্বর পর্যন্ত ঝাড়খণ্ড বিহারের অন্তর্ভুক্ত ছিল। তো বিহার সরকার এটাকে বানিয়েছিলেন কত সালে? 9 মে 1995 সালে। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 1995, তারিখটা হচ্ছে 9 মে, ঠিক আছে। 9 মে এটাকে বানিয়েছিল উইথ দ্য হেল্প অফ শিবু সোরেন, এটা চেয়ারম্যান ছিলেন, এবং সুরজ মণ্ডল এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তাহলে জ্যাক মানে ঝাড়খণ্ড এরিয়া অটোনোমাস কাউন্সিল এর চেয়ারম্যান হচ্ছে শিবু সোরেন এবং এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন সুরজ মণ্ডল। পরের দেখো প্রশ্ন রয়েছে যে ইন ঝাড়খণ্ড জুন 9 ইজ কমেন্ট, মানে যে দেখো কমোরেটেড অ্যাজ, মানে ঝাড়খণ্ডের 9 জুন আমরা কি দিবস হিসাবে সেলিব্রেট করি? দেখো সাঁওতাল ডে, ভগত ডে, বিরসা ডে না ঝাড়খণ্ড ডে। তাহলে ঝাড়খণ্ড ডে হচ্ছে 15ই নভেম্বর, আর 30 জুন হচ্ছে আমাদের হুল দিবস, মানে সেটাকে সাঁওতাল ডে আমরা হিসাবে সেলিব্রেট করি। তাহলে এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বিরসা ডে, ঠিক আছে। তাহলে বিরসা ডে আমাদের 9 জুন মানে আমরা সেলিব্রেট করি, ঠিক আছে। কারণ বিরসা মুন্ডা ঝাড়খণ্ডের আদিবাসী মুভমেন্টের যে মুন্ডা বিদ্রোহ, সেই মুন্ডা বিদ্রোহের নেতা, এবং তিনি 1900 সালে কলেরা রোগে মারা গিয়েছিলেন, ঠিক আছে। 9 জুন, ঠিক আছে। তো যার জন্যে এই দিনটাকে আমরা কিন্তু বিরসা ডে হিসাবে সেলিব্রেট করে থাকি, অর্থাৎ ঝাড়খণ্ডে বিরসা ডে হিসাবে সেলিব্রেট করে 9 জুন। তারপরে বিহার ওয়াজ সেপারেটেড ফ্রম বেঙ্গল ইন, তাহলে বিহার থেকে বাংলা আলাদা হয়ে গেছে কত সালে? দেখো যখন আমাদের কি হলো যে বাংলা এবং মানে আমাদের যে বাংলার যে মানভূম অংশটা পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর মানে মেদিনীপুর, তো এই মানভূম অংশটা কিন্তু একসময় বিহারের সাথে অন্তর্ভুক্ত ছিল মানভূম জেলা নামে, ঠিক আছে। তো যখন 1956 সালে আমাদের যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের কর্মসূচি শুরু হলো, তখন এই দিকে যে মানভূম অর্থাৎ পুরুলিয়া মানে যে বাঁকুড়া এবং মেদিনীপুর, এই 3টি জেলার ভাষা ছিল বাংলা। তো এখানে একটা আন্দোলন শুরু হলো, যার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে যে এটা কিন্তু ভাষার ভিত্তিতে যখন রাজ্য গঠন শুরু হলো, তখন এটা কিন্তু 1956 সালের 1 নভেম্বর এটা কিন্তু আলাদা হয়ে গেল, ঠিক আছে। বিহার থেকে আলাদা হয়ে গেল 1956 সালে।
পরে দেখো যে কোশ্চেন রয়েছে জৈন মানে যে টেক্সট অনুযায়ী জৈন টেক্সটে একটা রেফারেন্স দেওয়া রয়েছে যে লর্ড মহাবীর ভিজিট টু লোরে ই ইয়াগাড়া, ঠিক আছে, যেটা লোরে ই ইয়াগাড়া মানে যেটাকে আমরা কী বলি লোহার ডাকার গল্প বলছি, ঠিক আছে। তো তার মানে কি, তাহলে মানে যে মুন্ডারি ভাষায় তাকে কি বলা হয়, তাহলে যে রিভার অফ টিয়ার্স, নো মানে প্লেস অফ রিফিউজ মানে যে প্লেস টু রিফিউজ, নো ফরেস্ট, নো বুসেস ইন সলিটিউড, সলিটিউড মানে অ্যালোন, ঠিক আছে, এমন একটা সিচুয়েশান একা থাকা। তো এই প্রশ্নটার সঠিক উত্তর আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে রিভার অফ টিয়ার্স। তাহলে লোড়ে এই ইয়াগাড়া মানে হচ্ছে রিভার অফ টিয়ার্স, ঠিক আছে, মানে লোহার ডাগার এখানে গল্প বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে যে জিপলি, জিপলি ইন কনটেক্সট টু ঝাড়খণ্ড মানে যে ইজ, তাহলে জিপলি মানে কি, ঝাড়খণ্ডের মানে যে কথা অনুযায়ী জিপলি মানে কি, তো ঝাড়খণ্ডের যে একটা আদিবাসী বা ট্রাইবাল একটা স্টেট যেখানে প্রচুর পরিমাণে আদিবাসী লোক থাকে, তো যার পরিপ্রেক্ষিতে আদিবাসীরা তাদের পোশাক পরিচ্ছেদ, ঠিক আছে, তো তাদের জুয়েলারি একটু সম্পূর্ণ আলাদা, কারণ আদিবাসী লোকগুলাই হচ্ছে তারা মূল সমাজ থেকে বিচ্ছিন্ন থাকে, তারা নিজেদের মতো লাইফ লিডিং করতে পছন্দ করে। তো এখানে যে জিপলি মানে কি, অ্যান ইমিটেশন জুয়েলারি ফর গার্লস, না লোকাল সিগার যেটাকে আমরা চুরুট বলে থাকি, না একটা ডায়ালেক্ট বা একটা ল্যাঙ্গুয়েজ উপভাষা, না এ ফর্ম অফ লিটারেচার একটা সাহিত্যের একটা ধরন। তো এই প্রশ্নটার সঠিক উত্তর আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে অ্যান ইমিটেশন জুয়েলারি ফর গার্লস, মেয়েদের একটা হচ্ছে আভূষণ বলতে পারো, ঠিক আছে, জুয়েলারি, যেমন কাব্যে অলংকার দরকার সেরকম মেয়েদের রূপচর্চা বা সাজার জন্য মানে যে কী আছে ইমিটেশন জুয়েলারি কিন্তু দরকার হচ্ছে। তো সেটা হচ্ছে জিপলি একটা আদিবাসীদের জুয়েলারি, ঠিক আছে। তারপরে আজকের আলোচনার যে লাস্ট যে কোশ্চেনটি, তারপরে হচ্ছে পাঞ্চি পাড়ুয়ানা, ঠিক আছে, পাঞ্চি পাড়ুয়ানা ইজ এই ট্রাইবাল ফর্ম অফ আর্ট অ্যাসোসিয়েট উইথ সান্তাল পরগনা, যেটা সান্তাল পরগনার সাথে যুক্ত, যেটা বেসিক্যালি কি হচ্ছে অ্যান অ্যাটায়ার ফর ওমেন মানে মহিলাদের একটা পোশাক পরিচ্ছেদ, নো এ বুক অন আর্ট অ্যান্ড কালচার অফ সান্তাল পরগনা, সান্তাল পরগনার আর্ট অ্যান্ড কালচার সম্পর্কে লেখা একটা বই, নো এ ফেস্টিভ্যাল একটা উৎসব, নো এ ফেয়ার একটা মেলা, ঠিক আছে। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অ্যান অ্যাটায়ার ফর ওমেন, মহিলাদের সাজ পোশাক বা পোশাক পরিচ্ছেদকে বলা হয় পাঞ্চি পাড়োয়ানা, ঠিক আছে, পাঞ্চি পাড়োয়ান, ঠিক আছে। তো দেখো আজকে আমি তোমাদের সামনে প্রায় 30টি কোশ্চেন আলোচনা করলাম, আশা করি তোমরা ভিডিওটি মন দিয়ে দেখেছো এবং আমি আশা রাখি তোমাদের অবশ্যই ভিডিওটি কাজে লাগবে এবং তোমাদের যে আসন্ন এক্সাম রয়েছে সেই টেটে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং একটা করে টুক করে লাইকটা মেরে দেবে, যাতে করে আমার বেশি আরও উৎসাহিত লাগে আরও ভিডিও বানানোর জন্য তোমাদের, ঠিক আছে। তো যাই হোক, আশা রাখবো আগামী এক্সামে জেটেট হোক বা সিজিএল হোক বা ঝাড়খণ্ডের যেসব এক্সাম হোক না কেন তোমরা এখান থেকে প্রশ্ন পাবেই। থ্যাংক ইউ।